ড্রেনের পাশে পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ। সবজির দাম কমলেও বোতলজাত সয়াবিনের সরবরাহ নেই। জানাবো ভারতে কঠোর গোপনীয়তায় শেখ হাসিনার 120 দিন এবং সর্বশেষ জানাবো বিচারকের স্বাক্ষর জাল করে 32 কোটি টাকা আত্মসাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ড্রেনের পাশে পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ড্রেনের পাশ থেকে কামরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরুলের বাড়ি নাচল উপজেলার সূর্যপুর গ্রামে। তিনি নাচল সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সকালে পথচারীরা ড্রেনের পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। তিনি আরও জানান, মরদেহের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। তিনি খুন হয়েছে কিনা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে। সবজির দাম কমলেও বোতলজাত সয়াবিনের সরবরাহ নেই। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম 5 টাকা কমেছে। প্রতি ডজন ডিমের দাম 5 টাকা কমে 145 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ, চিনি, ছোলা ও শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। এদিকে বাজার থেকে অনেকটা উধাও হয়ে গেছে সয়াবিন তেল। মিরপুর মুসলিম বাজারে বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবারও বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু 80 টাকায় বিক্রি হয়েছে, যা মঙ্গলবারে এসে 5 টাকা কমেছে। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামও কমেছে। ফুলকপি, বাঁধাকপি ও লাউ পিস হিসেবে 5 টাকা থেকে 10 টাকা কমেছে। প্রতি কেজি টমেটো 130 টাকা থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 160 টাকা। একইভাবে প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 110 টাকায়। গত সপ্তাহে যা ছিল 140 থেকে 150 টাকা। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 5 টাকা কমে 145 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রমপুর ডিম ভান্ডারের স্বত্বাধিকারী শামসুল আলামিন বলেন, বাজারে শীতকালীন সবজির যোগান বেড়েছে, ডিমের উপর চাপ কিছুটা কম। গত সপ্তাহে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। গত বুধবার থেকে 145 টাকায় বিক্রি হচ্ছে। মিরপুর 12 নম্বরের মুসলিম বাজারে 5 থেকে 6টি মুদি দোকানে ঘুরে মেলেনি কোনো সয়াবিন তেল। আলিমুদ্দিন নামের একজন বিক্রেতা বলেন, কোম্পানির রেট বাড়াবে, এখন সাপ্লাই বন্ধ। 2 থেকে 3 দিন ধরে কোনো সয়াবিন তেল দিচ্ছে না। আরেক বিক্রেতা বলেন, অনেক দোকানে সয়াবিন তেল নাই, অনেকেই আবার মজুত করে রাখছেন, দাম বাড়লে বেশি দামে বিক্রি করবে। কয়েকটি দোকানে প্যাকেটজাত সয়াবিন পাওয়া গেছে, তারা তেল বিক্রি করছে গায়ের রেটেই। রূপচাঁদা 1 লিটার সয়াবিন তেল 167, 3 লিটার 334 টাকা ও 5 লিটার 818 টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভারতে কঠোর গোপনীয়তায় শেখ হাসিনার 120 দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই ডিসেম্বর তার পালানোর 4 মাস পূর্তি হলো। তবে এই সময় তিনি কোথায় গা ঢাকা দিয়ে আছেন, কি করে তার দিন কাটছে, তা নিয়ে কৌতূহল কম নেই। কৌতূহল থাকলেও তার অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না, কারণ কঠোর গোপনীয়তার মধ্যে তাকে রেখেছে ভারত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 5 দিন পর একটি ভিডিও বক্তব্য সামনে আসে। এরপর তার কয়েকটি অডিও রেকর্ড ফাঁস হয়। আবার যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার খবরও শোনা যায়। ঢাকা ছাড়ার পর শেখ হাসিনা দিল্লিতে ছিলেন। তখন গণমাধ্যম সূত্রে জানা যায়, নয়াদিল্লির লোদি গার্ডেনের লোদি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে ছিলেন তিনি। ভারত সরকারই থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দেয়। 2 মাস পর দিল্লি থেকে উত্তরপ্রদেশের মিরাটের ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাড়িতে তাকে রাখা হয় বলে জানা যায়। সেখানে একটি বাড়িতে তিনি রয়েছেন। নিরাপত্তার জন্য দিল্লি থেকে 83 কিলোমিটার দূরে তাকে সরিয়ে নেওয়া হয়। সেখানেই এখনও তার সর্বশেষ অবস্থানের খবর গণমাধ্যমে বিভিন্ন সূত্র দিয়ে প্রকাশ করেছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 45 দিনের মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। তারপর থেকে তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন সেটিও প্রকাশ করেনি ভারত। এছাড়া ভারতে শেখ হাসিনা কোথায় এবং কিভাবে দিন কাটাচ্ছেন সেটিও ভারত সরকারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সেদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি সরকারের একটি সমঝোতা হয়েছে। সব রাজনৈতিক দলই শেখ হাসিনাকে আশ্রয় নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যে কারণে তাকে আশ্রয় দেওয়াটা বিজেপি সরকারের জন্য খুব সহজ হয়েছে। শেখ হাসিনা কেন এত গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় কূটনীতিকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে, অন্য কোনো কারণে নয়।
শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়ার ৮ দিন পর ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রথম বৈঠক করেন। প্রথম বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে সতর্ক করেন শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো বক্তব্য না দেন। তিনি ভারতীয় হাইকমিশনারকে জানান, যদি ভারত থেকে শেখ হাসিনা বক্তব্য দিতে থাকেন তবে সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে সে অনুযায়ী মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য তেমন আসেনি। অবশ্য শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কেন? তার তো কোনো কারণ নেই। দ্বিপক্ষীয় বিষয় অনেক বড়, এটি স্বার্থের সম্পর্ক। এদিকে ভারতের কাছে শেখ হাসিনায় ফেরত যাওয়া হবে বলে সরকারের নীতি নির্ধারকেরা জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। বিচারকের স্বাক্ষর জাল করে ৩২ কোটি টাকা আত্মসাৎ। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে অভিনব কায়দায় ভুয়া পেমেন্ট অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে ৩২ কোটি ৬০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। মূল হোতা ওই অফিসারই হিসাব সহকারী ইমরান নাজির জালিয়াতি ফাঁসের পরই দুবাই পাড়ি জমিয়েছে। জালিয়াত চক্রের অন্যতম হোতা জেলা হিসাবরক্ষক অফিসার DAFO অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ সহ মানিকগঞ্জ আইনজীবী সমিতির ৬ সদস্য ইমরান নাজিরের আত্মীয় সহ ২১ জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল আদালতে মামলা করেছেন দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সুজন শিকদার। এ ঘটনা কর্তৃপক্ষের নজরে আসার পরই শোকজ পরবর্তী হিসাব সহকারী ইমরান নাজিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুষ্টিয়া খোকসা উপজেলার ঢোকরাকল গ্রামের মৃত নাজমুস শাহাদাতের ছেলে ইমরান নাজির ২০১৮ সালে মানিকগঞ্জ জজ কোর্টের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। ইমরান তার স্ত্রী আফিফাকে বলেছিল চাকরির পাশাপাশি তার জমি জমা এবং গাড়ির ব্যবসা আছে। এদিকে মামলাটি তদন্তের জন্য স্পেশাল জজ আদালত থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। মামলার বাদী সুজন শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। ৫ বছর ৫ মাস ধরে নজিরবিহীন জালিয়াতি চললেও ধরা পড়েছে নভেম্বরে। এতে যোগসাজশের অভিযোগ উঠেছে স্বয়ং জেলা হিসাবরক্ষক অফিসের কর্মকর্তা ও সুপারের বিরুদ্ধে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে সাফ জানিয়েছে জেলা হিসাবরক্ষক অফিসের DAFO নজরুল ইসলাম। অনুসন্ধানে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ৮ জুলাই ২০১৯ সাল থেকে ২২ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত বরখাস্ত ইমরান মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের স্বাক্ষর জাল করে প্রিয়মশন সহ কোনো ক্রেতার কাছ থেকে আবার ক্রয়ের অধিকার শরিকের কোনো বিক্রিত জমি বহিরাগত ক্রেতার কাছ থেকে অন্য কোনো শরিক ও আদালতের মাধ্যমে মূল্য ও নির্ধারিত ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে ক্রয় করা হচ্ছে প্রিয়মশন। চলমান ও নিষ্পত্তি বিভিন্ন মামলায় ভুয়া পেমেন্ট অর্ডার তৈরি করে শতাধিক মানুষের নামে ৩২ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৭৬৭ টাকা আত্মসাৎ করেছে। জালিয়াতি চক্রের সঙ্গে ৬ নারী সহ জড়িত রয়েছে স্ত্রীর ভাই, আপন ফুফা, ভাই, ঘনিষ্ঠ বন্ধু, ব্যক্তিগত গাড়ি চালক, আদালত পাড়ার সুযোগ সন্ধানী ৬ আইনজীবী। শুধু ৬ আইনজীবীর অ্যাকাউন্টে সরকারি কোষাগারে ১০ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা পাচার হয়েছে। ৫ বছর ৫ মাস ধরে বিভিন্ন পারিবারিক মামলা, NI অ্যাক্ট মামলার গচ্ছিত মামলার টাকা সরকারি কোষাগার থেকে পর্যায়ক্রমে জাল জালিয়াতির মাধ্যমে জজ কোর্টের হিসাব সহকারী একটি সিন্ডিকেট তৈরি করে ২১ জনের নামে অ্যাকাউন্ট খুলে তাদের নামের হিসাবে ২১ লাখ থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে হিসাব রক্ষণ অফিসের যোগসাজশের চেক ইস্যু করে ব্যাংক থেকে তুলে নিয়েছে।